ওই তের মা, তোর হাতি লাহান ছেড়ে গাছে উঠছে রে। এই অলক্কি, নাম বলছি, এক্ষুনি নাম। লিসা বেগম সারা উঠোনময় হাঁটছেন আর চেঁচামেচি করছেন ছেলের বউয়ের সাথে। ছেলের বউ একেবারে মেয়েকে শাসন করে না। ওই সেরি, বাইরে রোদের কারণে কিচ্ছু দেখা যায় না। অত কড়া রোদে শরীরের রং পুড়ে কয়লা হয়ে যাবে না? আজকে তোকে দেখতে আসবে, অথচ মেয়ের কোনো খোঁজ খবর নাই। বাবা গো বাবা, আমাকে যখন দেখতে এসেছিল আমি তো 3 দিন ঘর থেকে বের হইনি। বেলাস বেশরম মাইয়া মানুষ। লিসা বেগম খুঁজে খুঁজে লম্বা একটা লাঠি নিলেন, তারপর পেয়ারা গাছের আগায় বসে থাকা তের পিঠে ঠাস করে একটা দিলেন বাড়ি। ওই বুড়ি, মারছেন কেন? বান্ধবীকে মার্কেটে দেখে নেন্সি তাড়াতাড়ি করে নেমে যায়। তে দাদির কোনো বিশ্বাস নাই ওকেও একটা দিয়ে দেবে। কথার আগে হাত চলে। ওই মাগি, তুই আজকে লাঙ্গের বাড়ি থেকে দেখতে আইব। তুই একটু সাজ গোসল করবি। ডেং ডেং কইরা গাছে উঠছিস কেন? এক্ষুনি নাম। তোমার যখন অত শখ, তুমি করো বিয়া বুড়ি, আমি বিয়া করতাম না। তবা তবা, বলে কি মাইয়া? ও যাহুপ রে, এদিকে আয়, তোর মাইয়া পাগল হয়ে গেছে, দেখতে যা। কথাগুলো বলে লিসা বেগম আর দেরি না করে জেহুবকে সবকিছু বলতে ঘরের দিকে চলে গেল। বুড়ি আস্ত একটা হারে বজ্জাত, এখন গিয়ে আব্বার কাছে আমার নামে বিচার দেবে, শয়তান কোথাকার। কথাগুলা মনে মনে বলে তে গাছ থেকে নেমে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকলো পা টিপে টিপে। তে রুমে যাওয়ার আগে জেহুব ডাক দেয়। তে আম্মাকে কি বলেছ? আজ বাদে কাল আমারে বিয়া দিবা। তোমার আম্মা আমারে পিঠে বাড়ি দিছে আব্বা, ব্যথা পাই নাই আমি? আমি কি হাতি? তোমার আম্মা আমারে হাতি ডাকে। আমার জামাই যদি আমার পিঠ দেখে, ডাক্তার দেখবো না? তের এমন কথা শুনে জেহুব একটু কেসে উঠলেন। মেয়েটা ওনার এত অবুঝ আর চঞ্চল। তবুও মাকে বললেন, আম্মা, তুমি আমার মেয়েটার সাথে এমন করো কেন? সব সময় দুজনে লেগে থাকো। এদিকে আয়ু ঘরে এলেন। রান্নাবান্নার ঝামেলায় শরীর ঘেমে উঠেছে। ওরা দুজন সতীন, তাই এমন করে। তে গোসল করে আয়, একটু ক্রিম আর কাজল দিস চোখে। আমি তোর দাদিকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি। গোসলের পর তখন বিকেল হয়ে গেছে। তে আর ঘর থেকে বের হয়নি। একটু পর ছেলের বাড়ি থেকে সবাই তাকে দেখতে আসবে। পছন্দ হলে তারপর বিয়ে। তের বুক গলা সহ সবকিছু কাঁপছে। হঠাৎ কোথা থেকে দৌড়ে নেন্সি ঘরে ঢুকলো। নেন্সি, তুই আয়। কি শুনেছি জানিস? তে তোর জামাইয়ের বয়স নাকি 28। তে কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসাব গুনল। গুনা শেষে বলে, হায় আল্লাহ, আমার থেকে 12 বছরের বড়। আম্মা, এ আম্মা। তারপর হুট করে কান্না জুড়ে দিল। এত বড় বয়সের বুড়ো বেটাকে সে কখনো বিয়ে করবে না, কিচ্ছুতে না। তের এমন কান্না শুনে তাড়াতাড়ি করে লিসা দৌড়ে আসলো। এসে তেকে জড়িয়ে ধরল। আমি বিয়ে করতাম না, কখনো করতাম না। কেন, কি হয়েছে? ওরে বলত, কথা ক, হয়েছে কি? ও দাদি গো, তুমি আমারে বাঁচাও। এত বুড়া বেড়ার সাথে আমি বিয়া বলবো না। আয়ু দৌড়ে এলেন। মেয়েটাকে নিয়ে আর পারে না। এই তো দুপুরে সুন্দর মতো করে গোসল করে মুখে ক্রিম মাখলো, লজ্জা পেল। এখন আবার হয়েছে কি? তে হচ্ছেটা কি? কি হয়েছে বলো? লিসা বলে, জামাইয়ের নাকি বয়স বেশি, তাই তোর মাইয়া কান্দে। এত বড় পুরুষ যদি আমাকে জড়িয়ে ধরে, তাহলে তো আমি বক্কা হয়ে যাব গো দাদু। দেখ, বক্কা হইলে তো মজা, তুই কিচ্ছু বুঝোস না। শোনো তুমি, ছোট ছেলেরা সোহাগ করতে জানে না, বয়স একটু বেশি হলে সোহাগ পাবে বেশি। দেখ বুড়ি, সোহাগ দিয়ে কি করবো আমি? হ্যাঁ, ওরে পাগল মাইয়া, মাইয়া মানুষ তো জামাইয়ের সোহাগে সুখী। পাগল ছেলে কোথাকার। যা এবার কলপারে যা, একটু মুখটা ধুয়ে আয়, গালগুলো লাল বানায় ফেলছে কাঁদতে কাঁদতে। লিসা বেগম অনেক বুঝিয়ে সুঝিয়ে তেকে আবার রেডি করে দিচ্ছে।
শাড়ি পরাচ্ছে, চোখে কাজল, ঠোঁটে সামান্য গোলাপি লিপস্টিক। এত সুন্দর মেয়েটা, প্রতিদিনই সম্বন্ধ আসে এখান থেকে ওখান থেকে। এবারে মনে হয় বিয়েটা হয়ে যাবে। ফুলা ফুলা গালগুলা রোদে পড়লে লাল টকটকে হয়ে যায়। তে এখন বসে আছে একদম চুপচাপ। বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। লিসা বেগম তাড়াতাড়ি করে বের হলেন। তের হাঁসপাস লাগছে, গরম লাগছে হুট করে। পাশে নেন্সি বসে আছে, সেও কোনো কথা বলবে না, আবার কিনা কি হয়ে যায়। পাত্রের বাড়ির সবাইকে বসানো হলো। আয়ু তাড়াতাড়ি করে মেয়ের রুমে ঢুকে। আম্মা, ওখানে গিয়ে কোনো কথা বলিস না। বেশি কথা বললে ছেলে তোকে পছন্দ করবে না। ওখানে গিয়ে কারো চোখে মুখে তাকাবি না, নিচের দিকে চোখ রাখবি, কেমন? তে আজকে রোবটের মতো সব কথা মেনে নিচ্ছে। ঘুমটাটা বুক পর্যন্ত লম্বা করে টেনে তেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তের শরীর কাঁপছে থরথরিয়ে। পাশে দাঁড়িয়ে আছে তের দাদু লিসা বেগম। তে ঘুমটার নিচ দিয়ে সামনে তাকাতে দেখে কালো বুট পরা দুটি পা, আবার কালো প্যান্ট পরছে। তের বুক কাঁপছে। লিসা বেগম ঘুমটা তুললেন। মেয়েটা নিচে তাকিয়ে আছে। তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেখানো হলো। তে স্পষ্ট টের পাচ্ছে সামনের পুরুষটা ওকে কুটিয়ে কুটিয়ে দেখছে। তারপর আবারও ঘুমটা টেনে দেওয়া হলো। তের পাশে পাত্রের মা জিন বসেছে। জিন তেকে প্রশ্ন করে, তোমার নাম কি মা? কত শুদ্ধ ভাষা, বাপরে বাপ। তে জবাব দেয় না। সে ভীষণ বাধ্য মেয়ে, মায়ের কথা অমান্য করার প্রশ্নই আসে না। কথা বলছো না কেন মা? বলো তোমার নাম কি? লিসা তের কাঁধে চিমটি দিলেন, হাসি মুখে বলেন, বলো দাদু, নামটা বলো। আমার আম্মা না করেছে কথা না বলার জন্য। আয়ু ঠাস করে কপালে চাপড়ে দেয়ালে মাথা টুকে দিলেন এই মেয়ের কাণ্ড দেখে। লিসা কাঁধে আরেকটা চিমটি কাটলেন। ছেলেটা এদিকে তাকিয়ে সরাসরি চিমটি দেওয়া হাতটাও দেখল। তারপর লিসার মুখে তাকালো চোখ তুলে। বুড়িতে একদম থতমতো খেয়ে গেল, হাত সরিয়ে নিল তাড়াতাড়ি করে। বিয়ে তো এখনো হয়নি, এই ছেলে এভাবে তাকায় কেন? যাই হোক, মেয়ে কিন্তু বোবা না। একটু দাঁড়াও মা, চুলগুলা দেখি। লিসা দাঁড় করালেন। তারপর ঘুমটায় হাত রাখলেন। তের ভালো লাগছে না। চুলগুলা অনেক কষ্টে বেঁধেছে সে, এখন আবার খুলবে? চুল খোলার আগে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চুল দেখতে হবে না। আমার বইয়ের চুল আমি ব্যতীত অন্য কেউ দেখুক, সেটা আমি চাইছি না। তের সারা শরীর বেয়ে স্রোত বয়ে গেল। সেই দুই হাতে কামছে ধরল শাড়ি। পুরুষের গলা এত ভয়ানক কেন? কি আছে তের কপালে? তারপর আর কেউ কোনো কথা বলল না, বলেও অবশ্যই লাভ নাই। তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেল। একমাত্র ছেলে হওয়াতে মা বাবাও দ্বিমত করলেন না। ছেলে এক নম্বরের গাঁটতেরা, জেদি, এক রোকা। গাঁড়ের উপরে একটা রক তার সবসময় বাঁকা থাকে, কথা তো শুনে না জীবনে। ঘরে বাইরে ছেলের কথাই শেষ কথা। আবারও পাত্রের মুখে গম্ভীরভাবে শোনা যায়, আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। কথাটা শুনে এক প্রকার সবাই চমকে যায়। কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে। ছেলে মেয়ে আবার আলাদা কথা বলে কিভাবে? তাদের গায়ে কিন্তু এসব হয় না। আদব কায়দা নেই নাকি? এটা আবার কোন পৃথিবীর নিয়ম? লিসা টাস করে বলে, কিসের কথাবার্তা? আমাদের এখানে কথাবার্তা হয় না, কিন্তু আমাদের ওখানে হয়। আমার নাতনির কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও না থাকলেও কথা কিন্তু আমি বলবোই। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। লিসা বুঝতে পেরেছে। তে তখনও কাঁপছে, পাগুলা থরথর করছে। ফিসফিসিয়ে দাদিকে বলে, তোমাদের আগেই বলেছিলাম দাদু, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না। মাগো মা, কেমনি কথা কয়, আমার তো এখনো ডর লাগতেছে। থাক, ডরাইস না দাদু ভাই, আমিও তোর সাথে যাবো। তারপর তে আর তে দাদু লিসা বেগম তের রুমের দিকে যাচ্ছে, পেছন পেছন পাত্র। লিসা বেগম রুমে ঢুকার আগে পাত্র ছেলেটা বলে ওঠে, আপনি যাবেন না। আমি না গেলে আমার নাতনি ভয় পাবো তো। তাই নাকি?
তা বিয়ের পরও রাতে নাতনির সাথে থাকবেন? কি লাগাম ছাড়া মুখ, বাবারে বাবা। ওই পোলা, তোমার তখন থেকে দেখতেছি কেমন জানি কথাবার্তা, এত ভাব কিসের তোমার? জি, আমার সময় নষ্ট হচ্ছে, আপনি একটু বাইরে গেলে কথা বলতে একটু সুবিধা হতো। লিসা বেগম ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, এতটাই যে মনে হচ্ছে ছেলেটার এখনই মাথা ফাটিয়ে দিবে। তারপরও কিচ্ছু করার নাই, তের কানে কানে বলে, আমি দরজার পেছনেই আছি, ভয় পাস না, সাহস রাখ, নাইলে জামাই ঠাক দিতে পারবি না। কথাগুলো বলে লিসা বাইরে বের হয়ে যায়। তারপর পাত্র ছেলেটা বলে, এই যে মিস, তোমার নাম কি? তে সোজা হয়ে বসে বলে, জি, কিম তেয়ং তে। ঘুমটাটা একটু সরাও। তে কিছু না বলে ঘুমটাটা সরিয়ে নেয়। দুজনের চোখ পড়ল দুজনের প্রতি। তে হা করে তাকিয়ে আছে সামনের সুদর্শন ছেলেটির দিকে। তার বাবা তো ঠিকই বলেছে, ছেলেটা তো অনেক সুন্দর। তের বেশ পছন্দ হয়ে গেল। সে হা করে কতক্ষণ চেয়ে থাকলো। তের এমন চাহনি দেখে জাংকুক বিরক্ত হলো। আমি জিয়ন জাংকুক। ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট মি? জি, আমি তত ইংরেজি পারি না, মুখে বললে বুঝতে পারি না, তবে পড়লে ধরতে পারি। জাংকুক শুনে কিছু বলল না। তুমি কি কান্না করেছিলে? একটু। লিসা বেগম এপাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কখন কি বলে বসে কে জানে, ওনার কলিজাটা দুকপুক করছে। তা কান্না করেছিলে কেন? পাত্রের বয়স শুনে বয়সের এত পার্থক্য বলে। বয়স? আমি কি বুড়ো? তা নয়তো কি? স্টুপিড। জাংকুক দাঁড়িয়ে থেকে আরো কিছুক্ষণ দেখে তারপর দরজা খুলে চলে যেতে নিলে ও মা গো! তে চমকে উঠে সে তাড়াতাড়ি করে নিচে তাকায়, দেখে লিসা পড়ে আছে, সাথে জাংকুককে লেপটে ধরে আছে। লিসা বেগমের হুঁশ আসতে, দূর যা মাঙ্গের নাতি, ছাড় আমারে, মাইয়া দেখলে চোখে মন চায় নাকি? লিসা বেগমের এমন কথায় তে আর জাংকুক দুজনে অবাক হয়ে যায়। তে তাড়াতাড়ি করে বলে, কি গো, তুমি মাইয়া যুবতী? বুড়া বয়সে যৌবন একেবারে উতলে উঠেছে নাকি? এদিকে জাংকুকও বলে, তোমার শরীরে কিছু আছে নাকি? দেখো, তোমাকে টাচ করার পর আমার শরীরের একটা পশমও দাঁড় হলো না, নিজেকে কি যুবতী ভাবো? এই মাঙ্গের নাতি, তুই আমারে তুমি কস কোন সাহসে? সম্মান দিয়ে কথা কবি। আমি টাকা দিই, তুমি একটু সম্মান কিনে নিয়ে আসো, যাও। এই বাঙ্গির পোড়া, আমারে তুই টাকার গরম দেখাস? এদিকে তে একেবারে রেগে মেগে ফায়ার। এত সুন্দর ছেলেটার সাথে তার বিয়েটা বুঝি হলোই না আর তার দাদুর জন্য। এই, তুমি আমার বিয়েটা আর হতে দিবে না, চুপ করো তো বুড়ি। জাংকুক একটু হাসে, মাননীয় বুড়ি, একবার বিয়েটা হোক, প্রথম বাসর কিন্তু তোমার সাথেই করতে হবে দেখছি। ও মা গো মা, কি বেশরম পোলা, এই বিয়া হইব না, নির্লজ্জ ছেলে কোথাকার। তারপর লিসা বেগম হনহনিয়ে নিচে চলে যায়। এদিকে জাংকুক মাথা ঘুরিয়ে তেকে ভালো করে দেখে। রূপসী আছে কিন্তু মাথার তার ছেঁড়া। এই কোন পাগলখানা এসে পড়ল সে? দেখা সাক্ষাৎ হওয়ার পর তেকে পাত্রপক্ষ 1001 টাকা দিয়ে গেছে। মহিলারা সবাই আলোচনা করছে মেয়ে পছন্দ হয়েছে। তের বাবার জেহুপের কয়েকটা কাপড় আর ফার্মেসির দোকান আছে বাজারে। ছেলেকে তিনি সেখানেই দেখেছিলেন, বেশ ভদ্রসভ্য দেখতে। ওনাদেরও পছন্দ হয়েছে। শোনা গেল ছেলের পছন্দ হয়েছে বলে তাই মা বাবা আর আপত্তি করেনি। তাছাড়া তের এক ফুফু থাকেন ছেলের বাড়ির পাশে, উনিও খোঁজ নিয়েছেন। ভালোই বেশ দোতলা বাড়ি। ছেলেরা 3 চাচা, সবাই আলাদা আলাদা বাড়ি করেছে। জাংকুকের বাবারও বড়সড় ব্যবসা। ছোট একটি বোন আছে, এবার ইন্টারে পড়ে। বছর খানেক হলো জাংকুক কলেজের টিচার হিসেবে যোগ দিয়েছে। বাবার ব্যবসা তো হাত আছে। সবকিছু শুনে তেকে আর পাইকে সেই খুশিতে লাফিয়ে লাফিয়ে বান্ধবীদের বলে বেড়াচ্ছে তার জামাই শিক্ষক, অনেক হ্যান্ডসাম, দেখতে সুদর্শন। 2 দিন পর বিয়ের কথা পাকাপাকি করতে নামজুন জেহুবকে কল দেয়। কথা বলার এক ফাঁকে
লিসা বেগম ফোনের সাথে কান লাগিয়ে বলে ওঠে। পোলা কই জিগা? মায়ের কথা শুনে জেহুপও বলে, তা জাঙ্কুক বাবা কোথায়? এখানে আছে, কথা বলবেন? বলতে বলতে নামজুন ফোনটা জাঙ্কুককে দিয়ে দিলেন। এদিকে লিসা বেগমও খপ করে ফোনটা নিয়ে নিল। জাঙ্কুক হ্যালো বলে সালাম দিতে, ওই মাঙ্গের নাতি, ভালো আছো? ভালো না থাকলে ওষুধ নিয়ে আসবে। সব সময় তারা কথা কস কেন বাপ? তোর কাছে তো না আপনি দিমু না। না দিলে নাই, তুমি আছো না, সংসারের অভিজ্ঞতা আছে, আমার চলবে। পান খাওয়া লাল দাঁত বের করে হাসলেন লিসা বেগম। সব কিছু চলবো না, আমি পুরান হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এবার বলো তোমার নাতনি কোথায়? আমার কোলে, বিয়ের পর তো তুই নিবি। হয়েছে বুড়ি হয়েছে, আর কথা বলবো না, আমার এবার উজু করতে হবে। লিসা বেগম কান থেকে ফোনটা সরিয়ে বোকার মতো চেয়ে থাকে। আঙ্গুলের সমান ছেলে ওনার সাথে কথা বলতে চাইছে না, এত বড় অপমান উনি সইবেন না। আর একবার এলে বাড়ির লাল গাভীর গোবর দিয়ে শরবত খাওয়াবে। বেশ কয়েকদিন কেটে গেল, এরই মাঝে কারোর সাথে কারো আর কথা হলো না। একদিন জেহুবকে ডেকে পাঠালো নামজুন বিয়ের ডেটটা ফিক্স করতে। জেহুবও গেল, সাথে ছিল জাঙ্কুকও। আঙ্কেল, আপনার মেয়ের হাতে ফোন আছে? কেন বাবা? না মানে বিয়ের ডেট ঠিক করার আগে ওর সাথে একটু কথা বলতে চাচ্ছি। না, ওকে এখনো ফোন দিইনি, ওর মায়ের কাছে আছে। দাঁড়াও, আমি কল দিচ্ছি। তের মা আয়ু ফোন রিসিভ করতে জেহুব বলে, তের কাছে একটু ফোনটা দাও, ছেলে কথা বলবে। ছেলে সেদিনও মেয়ের সাথে আলাদা করে কথা বলল, আবার আজকেও। মানুষ জানলে কি বলবে তের আব্বা? আরে শহরের ছেলে, ওরা গ্রাম সম্পর্কে জানে। বাদ দাও, মেয়ে কোথায়? আপনার মেয়ে গাছে। দাঁড়ান। তে, এই তে, জলদি নাম, ছেলে তোর সাথে কথা বলবে। নেমে আয় বলছি। পুকুরের সিঁড়িতে বসে কাপড় কাচতেছেন লিসা বেগম। ছেলে কালি মেয়ের সাথে কথা কই পাচ্ছাই কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আয়ু শাশুড়ির সামনে কিছু বললেন না, তের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। লিসা বেগম হাতের ইশারায় পাশে বসতে বলে, তে গিয়ে সেখানে বসে। শরীরের অজানা কাঁপন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তে, জি, কেমন আছো তুমি? জি ভালো। শোনো আমার একটি কথা, এখানে সবাই বিয়ের তারিখের জন্য বসে আছে। তুমি বলো একটা তারিখ, যেদিন তোমার মন চাচ্ছে। জাঙ্কুকের কথা শুনে লিসা বেগম হেসে উঠলেন। কারণটা তে বুঝল না, বেশ আশ্চর্য হলো। তারপর তের কান থেকে ফোনটা কেড়ে নিল। বুঝি বুঝি, সব বুঝি, লুচ্চামি ছাইরা দাও। ঘরের গোলায় দান থাকলে আস্তে দিলেও খাওয়া যায়, তাড়াতাড়ি খাইলে তাড়াতাড়ি শেষ। জাঙ্কুকের বেশ বিরক্ত লাগলো। খাসটা বুড়ি, ওর জীবনটা তামা করে ফেলবে। আমার দান আমার গোলা, আমি একদিনে খাই কিংবা 10 দিনে, তাতে তোমার কি? ভালো হ ভালো হ, তুই খালি আমার নাতনির সাথে কথা কইবার চাস কেন? তোমার নাতনি আমাকে একদিনেই কালো জাদু করে ফেলেছে। রাতে স্বপ্নে দেখলাম বুড়ি। স্বপ্নে কি দেখলি? এই বুড়ি, শুধু অন্যদিকে যাও কেন? বুড়োর কথা মনে পড়ে নাকি? আমাকে বুড়োর জায়গায় বসাচ্ছ না তো? দেখো, আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। হাই হাই, কি বললি? মরা স্বামী নিয়ে এমন কথা শোনাও যে পাপ। তোরা বেড়া জাত, আজীবন লুচ্ছা। রাগ রাগ, বালের ফোলাবাইন। তে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরল। ছি ছি, ওর মান ইজ্জত আর কিছু রইল না। ওই কোথা, তুমি মাটি ফাঁক করো, তে যেন ঢুকে যায়। লিসা বেগমও তের কাছে ফোনটা দিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। ফোন করে জাঙ্কুক আর তে একটা নির্দিষ্ট তারিখ বেছে নেয়।